স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH এরকম একটা সাদা কাগজ যার ওপর কোনো নোটপ্যাডের ওপর অফিসিয়াল নাম নেই, কোনো স্ট্যাম্প নেই, কোনো সই নেই। অরূপ বিশ্বাস রাজ্যের ক্রীড়ামন্ত্রী, ক্রীড়ামন্ত্রী তিনি লিখেছেন ক্রীড়ামন্ত্রী, তিনি চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, চিঠিটা ভাইরাল হয়েছে। যে তিনি বলছেন যে তদন্ত চলছে যুবভারতী নিয়ে, তার নিরপেক্ষতার স্বার্থে আমি পদত্যাগ করছি, আমি অব্যাহতি চাইছি, যাতে তদন্তটা নিরপেক্ষভাবে হতে পারে, কোনো সমস্যা না হয়। একবারও এই নির্লজ্জ মন্ত্রী, বাংলার মানুষ নির্লজ্জ বলছেন তাকে, বিজেপিও বলছে, ইনি লিখছেন না যে এনার কদর্য ব্যবহারের কারণে মেসিকে ম্যানহ্যান্ডেল করে হাত ধরে টেনে কোমর ধরে সেলফি তোলার কারণে এবং এনার পুরো পরিবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার অভিযোগ উঠে আসছে এবং অন্যান্যদের পরিবার ঘিরে থাকার কারণে যুবভারতীতে এত মানুষের এতগুলো টাকার লস হলো এবং যুবভারতীর এত বড় ভ্যান্ডালাইজেশন বা ভাঙচুর হলো। তিনি বলছেন নিরপেক্ষতার স্বার্থে আমি একটু আপাতত অব্যাহতি চাইছি। দয়া করছেন বাংলার মানুষের ওপর না মমতা বন্দ্যোপাধ্যায় এনার ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ গ্রহণ করে বাংলার মানুষকে ধাপ্পা দিচ্ছেন? শুভেন্দু অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ধাপ্পা দিচ্ছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আইওয়াশ করছেন। ডিজি রাজীব কুমারকে শোকজ করেছেন। কি শোকজ? শোকজের বাংলা মানে কি? কারণ দর্শাও। কেন যুবভারতীতে এই ঘটনা হলো কারণ দর্শাতে হবে? কারণ সবাই জানে ম্যাডাম, কারণ সবাই জানে। আজকের বিশেষ প্রতিবেদনে তুলে ধরছি কি কারণ হতে পারে, কি কারণে এই আইওয়াশ এবং লোক দেখানো। দেখুন। Respect 2026. You have to feed. মেসিকে তো বেশি দেখা যায়নি, দেখা গেছেই নাকি? তাহলে মেসি কি এইটা আমাদের জন্য? অরূপ বিশ্বাসের কি ভূমিকা, ওনার ফ্যামিলি কি করছে? 2 মিনিটও ভালো করে দেখতে পারলাম না, শুধু ভিআইপিরা আছে। ঘাড়ে কাঁধে উঠে হ্যাংলামিটা করলো কে? আর সাসপেন্ডটা হলো কে? বিধাননগর কমিশনারেটের ডেপুটি কমিশনার অনিশ সরকার। বাকি কুশলীদের কাছে গিয়েছে লোক দেখানো শোকজ নোটিশ। তবে সেই নোটিশটিও পৌঁছয়নি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে, যিনি আবার সাদা কাগজে গোটা চারেক ভুল বানানে তদন্তের স্বচ্ছতা চেয়ে পদত্যাগ পত্র পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী তা গ্রহণও করেছেন বলে সূত্রের খবর। এটা সাসপেন্ডের কথা বলবেন, এই কমপ্লিটলি পাবলিক পারসেপশনকে ঘোরানোর জন্য করছে। এটা কয়েকশো কোটি টাকার স্ক্যাম, এটা তো করাপশন হলো, শুধু চিটিংবাজি বা মিসম্যানেজমেন্ট নয়। চোর ধরো জেল করো, ঘটনার পরে দিস ইজ আওয়ার ডিমান্ড, চোর ধরো জেল করো। কবেই বা চোর ধরা হবে, কবেই বা জেলে ভরা হবে? প্রিয় চোর মন্ত্রীর হয়ে তো মুখ্যমন্ত্রীকে বারে বারেই সুর চড়াতে দেখা যায়। এবারেরটা একেবারে হাটের মাঝে বলে কিনা খানিক ঢেকে গেল অবস্থা। তাই বলে যে রাজীবের জন্য তিনি অবস্থানে বসেছেন তাকেই সাসপেন্ড করা যায় নাকি মশাই? আর কয়েকটা মাস পরেই ভোট, এই সময় অরূপ সুজিতকে গ্রেফতার করা যায় নাকি মশাই? না হলে দীর্ঘদিনের পোর খাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ টের পেয়েছেন মেসি কাণ্ডে কি ভয়ঙ্কর মুখ পুড়েছে বাংলার। হাতে নাতে দাম দিয়ে দুর্নীতির আঁচে পুড়েছেন বাংলার আম নাগরিকও। ইস্তফা শোকজের এই ছেলে ভোলানো খেলা তাঁরাও দেখেছেন। তাঁরাও এবার হাতে নাতে বুঝে নেবেন 26-এর ভোট বাক্সে। এই দেওয়াল লিখনটা কি পড়তে পারছেন মমতা? রিপাবলিক বাংলা। দেখুন, সত্যি পদক্ষেপ কাদের বিরুদ্ধে নেওয়া হলো সাবস্ট্যান্সিয়ালি? এক হচ্ছে শতদ্রু, গ্রেফতার হয়ে গেল।
আর অন্য অনিশ সরকার ডিসি, তাকে সাসপেন্ড করে দেওয়া হলো। বাকিদের ক্ষেত্রে, রাজীব কুমারের ক্ষেত্রে, মুকেশের ক্ষেত্রে তাদেরকে কারণ দর্শাতে বলা হলো। এই বলো তো দেখি কেন এত ঝামেলা হলো, কারণটা দর্শে দাও। কি কারণ দর্শাবেন রাজীব কুমার? যার জন্য আপনি ধর্ণা দেন তিনি আপনাকে কারণ দর্শাবেন, আর সেই কারণ দেখে আপনি পদক্ষেপ নেবেন। মানুষকে কি নেহাতি বোকা ভেবেছেন? অরূপ বিশ্বাস একটা সাদা কাগজে লিখলেন যে দিদির নিরপেক্ষতার দাবিতে আমি চাইছি, আমি আপাতত অব্যাহতি চাই। সাদা কাগজ, না কোনো সরকারি স্ট্যাম্প, না ওপরে সরকারি কোনো প্যাড, সাদা কাগজে যা তিনি লিখলেন তা দেখে মুখ্যমন্ত্রী সূত্রের খবর নাকি এই অব্যাহতি দিয়েও দিলেন। বললেন হ্যাঁ 2.5 মাস বাকি আছে অরূপ, বাকি দপ্তরগুলো ছাড়িস না বাবা। মুখ্যমন্ত্রী তো এইভাবে বলেন নিজের মন্ত্রীদের, বাকি দপ্তরগুলো ছাড়িস না বাবা, শুধু ক্রীড়াটা আমায় দিয়ে দে, খেলার দপ্তরটা আমিই দেখি, কারণ খেলা হবে তো, খেলা হবে। প্রশ্ন করছি কিশোর অগ্নিবাণে, প্রথম অগ্নিবাণ, প্রথম প্রশ্ন কিশোর অগ্নিবাণে আমার প্রশ্ন, প্রথম প্রশ্ন যেখান থেকে আজকে ডিবেটে যাব। বড় দুর্নীতির ছোট শিকার শতদ্রু আর অনিশ, আর বাকিরা শুধুমাত্র কারণ দর্শে আর সাদা কাগজে লিখে বাকি দপ্তরগুলো ধরে রেখে লোকের সিম্প্যাথি পেয়ে বাংলার মানুষকে বোকা বানিয়ে বোকা ভেবে পার পেয়ে যাবে। প্রশ্ন করব আজকে আমার সঙ্গে কিশোর অগ্নিবাণ সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনের 1 নম্বর শোতে যারা উপস্থিত রয়েছেন। অঙ্কন দত্ত বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন, সুদীপ্ত সরকার আইনজীবী তৃণমূলকে সমর্থন করেন রয়েছেন, সত্যজিৎ ব্যানার্জি প্রাক্তন পুলিশ কর্তা আমার সঙ্গে রয়েছেন, প্রাক্তন ডিসি শর্মা ব্যানার্জি ইউটিউবার রয়েছেন আমার সঙ্গে, নীলাভ ব্যানার্জি আইনজীবী রয়েছেন আমার সঙ্গে, কংগ্রেসকে সমর্থন করেন। আমি অঙ্কনকে দিয়ে শুরু করব। অঙ্কন, ক্রীড়ামন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় অব্যাহতি দিয়ে দিলেন, তো হয়ে গেল। তার বিরুদ্ধে দোষ বিভিন্ন এসেছিল, গ্রেপ্তার টেপ্তার করার বেশি একটু আপনারা দাবি করছিলেন, এগুলো তো বেশি বাড়াবাড়ি। তিনি তাকে অব্যাহতি দিয়ে দিলেন, ক্রীড়ামন্ত্রী আর নেই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবার, তো হয়ে গেল। আর কি বিতর্ক রইল না, আর কিছু ধামাচাপা, দ্যাটস অল। বলুন। না না, ক্রীড়ামন্ত্রী যেভাবে আমরা আজকে দেখতে পেলাম চিরকুটে উনি বাংলা বানান এবং বাংলা ভাষার যেভাবে উনি মামাটি মানুষ করে দিয়েছেন, তো ওনাকে ওই জন্য শুভনন্দন জানাই। বাংলা বাঙালিয়ানা নিয়ে যারা এত কথা বলেন, যাকে ক্রীড়ামন্ত্রী করেছেন তিনি ক্রীড়া শব্দটাও লিখতে পারেন না, তিনি পরিপ্রেক্ষিতে শব্দ লিখতে পারেন না। যাই হোক, আমরা দেখে অদ্ভুত, এটাই হয়তো বাংলা বাঙালির প্রাপ্য ছিল। কিন্তু আমি বলছি যে সব কিছু ভুলে যান, কিন্তু শতদ্রু আর অনিশ শিকার হয়ে গেল। শতদ্রু আর অনিশ বাদ দিন, আমি বলছি যে মানে একজন ব্যর্থ অপদার্থ মন্ত্রীর থেকে দায়িত্বটা কে পেলেন? আরও মানে তার থেকেও যিনি অপদার্থ মন্ত্রী, পুলিশ মন্ত্রী হিসেবে যিনি সবচেয়ে অপদার্থ এবং ব্যর্থ হয়েছেন, তার কাছে গেল এই দফতরটা। আমি কেন বলছি, সেই দিন আমার আপনার ট্যাক্সের টাকায় 6 জন ডিআইজি র্যাঙ্কের পুলিশ অফিসার ছিলেন, 16 জন এসপি এএসপি র্যাঙ্কের অফিসার ছিলেন এবং 2200 পুলিশ কর্মী ছিলেন সেদিনকে এই পুরো ম্যানেজমেন্টটা দেখার জন্য। আমার আপনার ট্যাক্সের টাকায় যারা বেতন পান, না এই যে অনিশ সরকার সাসপেন্ড হয়ে গেছে, শাস্তি হয়ে গেছে, শোকজ হয়ে গেছে। আমি বলছি একটাই কথা, যে এই তার মানে এই যে পুরো প্ল্যানিং, পুলিশ মন্ত্রীর কাজ কি? পুলিশ মন্ত্রীর কাজ তো নিজের কালী পুজোয় ওই পুলিশ অফিসারদের দিয়ে খিচুড়ি বিতরণ করা নয়। তাহলে পুলিশ মন্ত্রীর ভূমিকাটা কি? ক্রীড়ামন্ত্রী হিসেবে অরূপ বিশ্বাস ব্যর্থ, প্রমাণিত। অরূপ বিশ্বাস সেই দায় স্বীকার করে নিয়েছেন। পুলিশ মন্ত্রী হিসেবে কি মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হিসেবে তিনি ব্যর্থ নন? তিনি কি ব্যর্থতার দায় পদত্যাগ করবে না? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আপনি অনিশ সরকারের ঘাড়ে কটা মাথা রয়েছে একটা বলুন তো? উনি গিয়ে ওখানে কাকে ঠেলে সরিয়ে দেবেন? উনি পারবেন মুখ্যমন্ত্রীর ভাইপো আকাশ ব্যানার্জিকে ঠেলে সরিয়ে দিতে, যে তুমি তোমার সাঙ্গপাঙ্গ নিয়ে কেন মেসিকে ঘিরে রেখেছো? উনি পারবেন ওখানে অরূপ বিশ্বাসকে ঠেলে সরিয়ে দিতে? অরূপ বিশ্বাস তার সপরিবারের লোকজনকে রয়েছে, একজন পুলিশ অফিসার, তিনি যদি তাদেরকে ঠেলে সরিয়ে দেন, মুখ্যমন্ত্রীর আত্মীয়কে, অরূপ বিশ্বাসের আত্মীয়কে, পরের দিন তার চাকরি থাকবে না। এটা 3 দিন পর, 80 ঘন্টা পর তাকে সাসপেন্ড করা হয়েছে। আর যদি সেই দিন অরূপ বিশ্বাসকে ঠেলে সরিয়ে দিত এই হ্যাংলামোর জন্য, ওর 80 মিনিটে ট্রান্সফার হয়ে যেত, নালে সাসপেন্ড করে দেওয়া হতো। সমস্যাটা এইখানেই, যে একটা টক্সিক ভিআইপি কালচার তৃণমূল কংগ্রেস এই যুব ভারতী থেকে পাড়ার পুজো অব্দি নিয়ে গেছে, যেখানে সবকিছু যেই আসবে পুরো প্রোগ্রামটাকে নিয়ন্ত্রণ করবে তৃণমূলের নেতারা, তৃণমূলের হুব্বারা। তারা
বসে পুরোটা নিয়ন্ত্রণ করবে, তাদের কন্ট্রোলে থাকবে, তারকাও তাদের দখলে থাকবে। আমরা বুথ দখল শুনেছিলাম, মেসিকে দেখে আমরা দেখলাম তারকাও কিভাবে দখল করা হয়, তৃণমূল ঝাপটে পড়েছে। এটা সম্পূর্ণ লোক দেখানো। এবং সবচেয়ে বড় কথা, তদন্ত কমিটিতে কাকে বসিয়েছে, কার মাথায়? ওই এক্স জাস্টিস অসীম কুমার সরকার, তিনি এই অসীম কুমার রায়, তো তিনি কে? 10 বছর আগে রিটায়ার করেছেন। রিটায়ার করার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় শেষ 10 বছরে একদিনও বেকার থাকেননি। বিভিন্ন কমিটির মাথায় বসে বসে তিনি চাকরি পেয়েছেন, পয়সা পেয়েছেন। তা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় রিটায়ার করার পর কমিটিতে, সেটাও তো দেখতে হবে একদম। তো যে বদান্যতায় রিটায়ার করার পর মমতা ব্যানার্জির দয়ায় যার পেট চলছে, বেতন চলছে, সে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তদন্ত করবে, আকাশ ব্যানার্জির বিরুদ্ধে তদন্ত করবে। হ্যাঁ, সুদীপ্ত বাবু, আমার প্রশ্ন হচ্ছে কোথায় লুকিয়ে রয়েছেন অরূপ বিশ্বাস, সুজিত বসু? মানুষের টাকা কবে ফেরত দেবেন? টাকা কোথায়? টাকাগুলো ফেরত হবে না কেন? মানুষ যে জন্য এসেছিলেন সেগুলো হয়নি, উল্টে মানুষকে দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। কেন গ্রেফতার হচ্ছেন না এখনো? শুধুমাত্র এই একটা দফতর সরিয়ে মানুষকে ছেলে ভোলানো খেলা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, প্রথম কথা তোমাকে আমি একটা জিনিস বলি, যে আজকে যেই সমর্থনের কথাটা বললে, আজকে আমার সমর্থন কিন্তু ওই সমস্ত দলের প্রতি আছে যারা সেকুলার ভাবমূর্তি নিয়ে ভারতবর্ষে রাজনীতি করছে। আপনি টপিকটা জানেন তো? এবার আমার কথা হচ্ছে, না তুমি সমর্থনের কথা বললে যে পার্টিকুলার লিখছো, এবার তার মধ্যে যদি কেউ অন্যায় করে, নিশ্চয়ই অন্যায়টা অন্যায়ভাবেই বলবো। আজকে বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করেছে? আজকে আমাকে বলতে দিন না। আজকে পাওয়ার কামস উইথ রেসপন্সিবিলিটি, আগের দিনই আমি বলেছি, যাদের হাতে ক্ষমতা থাকে তাদের রেসপন্সিবিলিটিও ততটা থাকে। তাই তারা যখন কোনো কাজ করে তাদের এটা ভেবে নেওয়া উচিত যে আমাদের হাতে যখন ক্ষমতা আছে আমাদের দায়িত্বটা সেরকমভাবেই পালন করা উচিত। এবার আমার কথা হচ্ছে যে আজকে মমতা ব্যানার্জি কিন্তু ক্ষমা চেয়েছে, এবং এইটা শুধু ক্ষমাটা আজকে আপার জনতার কাছে চেয়েছে, যে মেসির কাছে চেয়েছে, অ্যাপোলজি ফর দি ফ্যান এন্ড দি মেসি চেয়েছেন ক্ষমা, বুঝলাম। হ্যাঁ, চেয়েছেন মমতা। মমতা ব্যানার্জি প্রথম চাইছে তা না, ভেরি নাইস। এরকম ক্ষমতা আমরা 2021 সালে বলতে দিন, প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে ভারতবাসীর কাছে চেয়েছে, যখন 3টে ফার্ম বিল উইথড্র করে, তাহলে তার এগেইনস্টে যে 700 লোক মারা গেল, আপনার বিরুদ্ধে বলিনি, 700 লোক যে মারা গেল তার কোন তদন্ত কমিটি হলো? আচ্ছা, যে মানুষ জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেল তার তদন্ত কমিটি কি হলো? আমি হতে দেব না। এই পুরনো একটা 100 বছর আগের ঘটনা তুলে এনে সেটার সঙ্গে আজকের ঘটনা লিংক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ছেলে বলাতে পারবেন না। ছেলে বলানো হচ্ছে স্যার। 1981 সালে কি হয়েছিল? 1971 সালে কেন বাংলাদেশ ভাগ হয়েছিল? চলে যান আরো পেছনে, চলে যান ব্রিটিশরা কেন এসেছিল, চলে যান কেন নেহেরু দেশকে বেঁচে দিয়েছিলেন, চলে যান আরো পিছন দিকে। না না, আপনি শেখাবেন তো। ক্রিমিনালে কি কোনো যদি ক্রাইম হয়, আরো পেছন দিকে চলে যান। কোনো ক্রাইম আমি আজকের ঘটনা চাইছি। সেটা যদি আপনার যদি জীবিত অরূপ বিশ্বাস গ্রেফতার হচ্ছে না কেন? নাকি অরূপ বিশ্বাস গ্রেফতার হচ্ছেন না কেন? আজকে আমার কথা হচ্ছে, তাহলে আজকে তো আমি বলছি অরূপ বিশ্বাসও যেমনি আজকে তদন্তের আয়ত্তে আসা উচিত, তখনকার যে এগ্রিকালচারাল মিনিস্টার ছিল 2011 সালে, যে পাস করাতে সমর্থন করেছিল, তার তদন্ত হওয়া উচিত। এইভাবে চাপাতে পারবেন না। তোমরা যুক্তির মামাটি মানুষ করে দিচ্ছ, বাংলা ভাষার মামাটি মানুষ, যুক্তির মামাটি মানুষ, গলা জোর করে এতগুলো টিকিট। সুদীপ্ত দা 10,000-এর টিকিট 30,000-এ বিক্রি হলো কেন? 12,000-এর টিকিট 40,000-এ বিক্রি হলো কেন? এই যে করাপশন হলো, না আমি বলছি, আমি এটা বলছি, এক সেকেন্ড সুদীপ্ত বাবু, এক সেকেন্ড সুদীপ্ত বাবু, আমি পরের জনের কাছে যাবো। এক সেকেন্ড, আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি এক সেকেন্ড স্যার, এক সেকেন্ড, আমি একটা উদাহরণ দিচ্ছি। করবেন কেন? মানে কি আপনি হাজার হাজার ফুটবল অনুরাগীকে দোষ দিচ্ছেন? উনি দোষ দিচ্ছেন বাংলার মানুষকে। সুদীপ্ত বাবু বাংলার মানুষকে দোষ দিচ্ছেন। সুদীপ্ত বাবু বাংলার মানুষকে দোষ দিচ্ছেন। জাতির ইস্ট বেঙ্গল মোহনবাগান, তার জাতিকে আপনি শেখাচ্ছেন যে আমি আছি, আমি নীলাবর কাছে যাবো। নীলাবর এক সেকেন্ড, নীলাবর এক সেকেন্ড, আমি সরকার কিন্তু আছি। ওটা একটা কমার্শিয়াল হাউস। সুদীপ্ত বাবু বাংলার, এক সেকেন্ড, আমার থামাতে হবে প্লিজ, অঙ্কন রিকোয়েস্ট, পরের জনের কাছে যাই। সরকার ট্যাক্স নিয়েছে, হ্যাঁ কি না? উল্টো পাল্টা যাবে না। আমি স্যার পরের জনের কাছে যাই, এইটুকু ভদ্রতা আশা করি, আজকের দিনে একটু ভদ্রতা আশা করছি। না এটা কলতলার এরকম সিচুয়েশন ক্রিয়েট করবে না। আমি নীলাবর কাছে যাবো। নীলাবর, সিচুয়েশনটা হচ্ছে আজকে যখন সুদীপ্ত বাবুকে ডাকা হলো, সুদীপ্ত বাবু কি করলেন? আজকে যখন ডাকা হলো সুদীপ্ত বাবু গুগল করলেন যে কোন ঘটনাটা
কোন সালের আমি তুলে ধরে বলতে পারি অত সালের ওই ঘটনায় ওই দিন কেন ক্ষমা চেয়েছিলেন, তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এত সালে আজকে ক্ষমা চেয়েছেন, যাতে করে ঢাকা দিয়ে দেওয়া যায় যে হাজার হাজার বাংলার মানুষ যারা সেদিন টাকা দিয়ে টিকিট কেটে গেছিলেন মেসিকে দেখতে, এই অরূপ বিশ্বাস, এই সুজিত বসু, এই আকাশ ব্যানার্জির জন্য তারা দেখতে পাননি, এটা ঢাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ছেলে ভোলানো খেলা করছেন এই ইস্তফা গ্রহণ করে সাদা কাগজে ক্রীড়ামন্ত্রীর, তেমনই সুদীপ্তবাবু একই কাজটা করছেন। নীলাভ, না দেখুন, একটা জিনিস দেখতে হবে, যখনই কোনো ঘটনা ঘটে সেটা সারদা দুর্নীতি হতে পারে, সেটা আর্যিকর হতে পারে, এই রাজ্যের সরকার একটা বলির পাঠা খোঁজে। ঠিক এইবার এই ঘটনার বলির পাঠা এক নম্বর হলো শতদ্র দত্ত, যেহেতু সে আয়োজক হিসেবে ছিলেন। তারপরের বলির পাঠা হচ্ছে বিধাননগরের অনিশ সরকার। আমার বক্তব্য হচ্ছে অনিশ সরকার সত্যি তো, আপনি বলুন তো কি করবে অনিশ সরকার? একটা ডিসিপি বিধাননগরের ক্ষমতা আছে ওখানে অভিষেক ব্যানার্জির পরিবারের যারা সদস্যরা ঢুকছে তাদের আটকানোর? ওর ক্ষমতা রয়েছে অরূপ বিশ্বাস এবং তার পরিবারকে আটকানোর, ওর ক্ষমতা রয়েছে সুজিত বোসের পরিবারকে আটকানোর। কি করবে বেচারি? আজকে এদেরকে আটকানো হচ্ছে। আর অরূপ বিশ্বাসের পদত্যাগ, একটা অদ্ভুত ঘটনা দেখলাম। রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী, তিনি তার একটা দপ্তর থেকে পদত্যাগ করছে। পদত্যাগটা কিসে যাবে? যাবে তো সরকারি শিলমোহর দেয়া তার যে পেট আছে সেখানে যাবে। আমরা তো এই নিয়মটাই জেনে এসেছি। সেখানে দেখেন সাদা কাগজে একটা চিরকুটে ওই স্কুল কলেজের ছেলেরা যেরকম প্রেমপত্র লেখে না, প্রাইমারি স্কুলের ছেলেরা, হয়তো সেই রকম লেখা, তাতে একাধিক বানান ভুল। বানানের মানে মা মাটি মানুষ না মা মাসি করে দিয়েছে সেটা ঠিক বলতে পারছি না। হ্যাঁ, তো সেটাই তো বলছি, বানানের মা মাসি নেই তো সেইখানে সংসদীয় ভাষা মানে ওখানে সংসদীয় ভাষা নেই তো তো সেইভাবে সাদা চিরকুটে লিখে একটা পদত্যাগপত্র জমা দিয়ে এখন বেঁচে যাওয়ার চেষ্টা। আর মুখ্যমন্ত্রী বলছেন আমি আমার হাতে দপ্তর দিয়ে দিচ্ছি। আরে মাননীয় মুখ্যমন্ত্রী তো সবই তৃণমূল পার্টির, উনি একাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, পুরো মন্ত্রিসভাটাই উনি চালান। আরে ওনার আন্ডারে শিক্ষা দপ্তর ব্যর্থ, স্বরাষ্ট্র দপ্তর ব্যর্থ, ওনার আন্ডারে স্বাস্থ্য দপ্তর ব্যর্থ, ক্রীড়া দপ্তর ব্যর্থ। তাহলে এটা তো বলতেই হয় দেশের ব্যর্থতম মন্ত্রিসভার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। তাহলে তো আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। কি হবে অরূপ বিশ্বাস, যিনি ক্রীড়ামন্ত্রী, ক্রীড়া না ক্রিয়া, ক্রিয়া লিখেছে ওখানে ক্রিয়া, তো ওই ক্রিয়া করছিল। এবার ক্রিয়া করতে গিয়ে মেসিকে যেভাবে জড়িয়ে ধরছিল, মেসি 15-20 মিনিট ছিল, তার মধ্যে মেসির কাঁধে হাত, মেসির পিঠে হাত, মেসি ভাগ্যিস আর বেশিক্ষণ থাকেনি। আরো যে মেসির কোথায় কোথায় হাত দিয়ে দিত, মেসির সমস্যা হতো। আমি সন্ময়দার কাছে আছি, আবার আসবো স্যার। সন্ময়দা, আমার প্রশ্ন হচ্ছে শতদ্রু অনিশকে দোষ চাপিয়ে দিয়ে তাদের কাউকে অ্যারেস্ট করিয়ে কাউকে সাসপেন্ড করিয়ে এবং একটা লোক দেখানো ইস্তফা অব্যাহতি খেলাছে। আমি কাগজটা পড়ছিলাম, ওই সাদা কাগজটা, বলছেন যে আমি নিরপেক্ষতার জন্য আপাতত অব্যাহতি চাইছি। মানে উনি দোষ স্বীকার করছেন না, উনি বলছেন যাতে তদন্তটা নিরপেক্ষ থাকে, আমি দয়া করছি বাংলার মানুষের ওপর। কিন্তু দোষ হচ্ছে কার? শতদ্রুর। দোষ হচ্ছে অনিশের। কোথায় বাংলার মানুষের টাকা? কবে গ্রেফতার হবেন সুজিত বসু, অরূপ বিশ্বাস? সন্ময়দা। কৃষ্ণরায়, আমি প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে এটা তো স্পন্সার্ড রেজিগনেশন, অর্থাৎ কালীঘাট থেকে বলা হয়েছে অরূপ তুই একটা লিখে দে, আমি সেটা অ্যাকসেপ্ট করবো, একটা আইবাস মানুষের সামনে হবে। কিন্তু কতগুলো খুব পার্টিনেন্ট পয়েন্ট আজকের এই আলোচনার মধ্যে আমি তুলতে চাই। আচ্ছা, অসীম কুমার রায় বলে ভদ্রলোক, যে ভদ্রলোক বিচারপতি তদন্ত করলেন, আচ্ছা 24 ঘন্টার মধ্যে সমস্ত তদন্ত হয়ে গেল, মানে ইনভেস্টিগেশন হয়ে গেল, কি অ্যাবসার্ড একটা ব্যাপার না? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন অসীম তুমি এগুলো বলো, অসীম সেইগুলো, অসীম কুমার রায় সেগুলোই হয়তো করলেন। 24 ঘন্টার মধ্যে এই তদন্ত শেষ হতে পারে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সিট গঠন। কাদের নিয়ে সিট গঠন হচ্ছিল অঙ্ক বলছিল ঠিকই। প্রথম কথা হচ্ছে জাভেদ শামীম, সুপ্রতিম সরকার, মুরলীধর, এরা তো সবাই রাজীব কুমারের আন্ডারে চাকরি করেন, রাজীব কুমারকে স্যার বলে সম্বোধন করেন। সেই রাজীব কুমারকে শোকজ করে তাকে 24 ঘন্টার মধ্যে টাইম বলতে দিয়ে, মানে বেঁধে দিয়ে, আবার তার অধস্তন কর্মীদের দিয়ে রাজীব কুমার কি ভুল করেছেন সেটাকে বিচার হচ্ছে। এর প্রশ্নে কি দরকার আছে? 2 নম্বর। 3 নম্বর হচ্ছে একটা পয়েন্ট হারিয়ে যাচ্ছে। সমস্ত যারা দর্শক ছিলেন, যারা পয়সা দিয়ে টিকিট কেটেছেন, সংখ্যাটা 34,000। এই 34,000 লোকের টিকিটের টাকা উইথ ইন্টারেস্ট, এবং যদি কেউ কালো টাকা কিনে থাকেন তাহলে সেই কালো টাকাটাও, মানে কালো টাকা করে দিয়ে যদি কেউ কিনে থাকেন তাহলে তার টাকাটাকে ফেরত দেওয়াটা খুব এসেন্সিয়াল এই মুহূর্তে দাঁড়িয়ে। সেটা নিয়ে কিন্তু এখন এই মুহূর্তে কেউ আলোচনা করছিলেন, ভালো করে খেয়াল করে দেখো। 2 নম্বর। 3 নম্বর, ক্রীড়ামন্ত্রীর বিবেক আছে অথচ মুখ্যমন্ত্রীর বিবেক নেই। ক্রীড়ামন্ত্রীর বিবেকের জন্য ক্রীড়ামন্ত্রী রিজাইন করছে, তো মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী, তাহলে পুলিশ মন্ত্রী কেন রিজাইন করছেন না?
আর 4 নম্বর পয়েন্ট, আসল বিষয়টা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ক্যাম। এই পশ্চিমবঙ্গের মাটিতে এই যুবভারতী ক্রীড়াঙ্গনের এই ঘটনাটা হচ্ছে সব থেকে বড় সাম্প্রতিককালের ফাইন্যান্সিয়াল স্ক্যাম। এবং তুমি লক্ষ্য করে দেখো এই ফাইন্যান্সিয়াল স্ক্যামের সঙ্গে যে নামগুলো জড়িত হয়ে যাচ্ছে, যারা স্পন্সর হিসেবে জড়িত হয়ে যাচ্ছেন, তাদের ব্যাপারে কোনো ইনভেস্টিগেশনের জায়গা নেই। শুধুমাত্র টেকনিক্যাল ফল্ট কোথায় হয়েছে, কে লোক ঢুকিয়েছে, কার কোথায় টিকিট গেছে, কাকে কতগুলো জলের বোতল ঢুকতে দেওয়া হয়েছে, অর্থাৎ তদন্তটাকে এন্টায়ারলি লঘু করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু মূল যেটা দরকার, ফাইন্যান্সিয়াল স্ক্যাম, মেসিকে আনার ক্ষেত্রে আমি এটা বলে শেষ করব, মেসি তো তার প্রাপ্য টাকা পেয়েছেন। আচ্ছা, রজত তো তার টাকা পেয়ে, রজত না, শতদ্রুত তার টাকা পেয়েছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা রাজ্য সরকার যুবভারতী ক্রীড়াঙ্গন এই এন্টায়ার ইভেন্টের জন্য কত টাকা ভাড়া পেয়েছেন, এবং সেই টাকাটা আলটিমেটলি রাজ্য সরকার ফেরত দেবে কিনা। তার কারণ রাজ্য সরকারেরও দায় আছে। যেটা বলার চেষ্টা হচ্ছে শতদ্রু একা দায়ী না, শতদ্রু তো একজন আয়োজক, আয়োজক বলতে ইভেন্ট ম্যানেজার, ব্রোকার, কিন্তু আলটিমেটলি যাদের হাতে দায়িত্ব ছিল ম্যানেজমেন্টের, এন্টার অ্যাডমিনিস্ট্রেশন, এন্টার পুলিশ। আচ্ছা, অনিশ সরকারকে তুমি সাসপেন্ড করেছো, খুব ভালো কথা, তার মানে ইউ আর টেকিং দ্য রেসপন্সিবিলিটি যে অনিশের মিসম্যানেজমেন্ট ছিল। তো অনিশ সরকার হচ্ছে রাজ্য সরকারের পুলিশ, বিধাননগর পুলিশ কমিশনারের ডেপুটি কমিশনার, তিনি কোন সরকারের অধীন? নবান্নের। তাহলে নবান্ন কেন রেসপন্সিবিলিটি নেবে না? নবান্নের মুখ্যমন্ত্রী যিনি এই সভায় অ্যাটেন্ড করতে আসছিলেন, তিনি তো পুলিশ মন্ত্রী, তাহলে তিনি কেন রেসপন্সিবিলিটি নেবেন না? এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশন রেসপন্সিবল। এবং এই টাকাটা, আমি আবার বলছি, টাকাটা প্রত্যেক দর্শককে উইথ ইন্টারেস্ট ফেরত দিতে হবে। যিনি নেপাল থেকে এসেছেন, যিনি ব্যাঙ্গালোর থেকে এসেছেন, যিনি কেরল থেকে এসেছেন এই অনুষ্ঠান দেখতে, তাদের প্রত্যেকের হাতের টাকা উইথ ফেয়ার, উইথ ইন্টারেস্ট তাদের ফেরত দিতে হবে। দ্যাট শুড বি দ্য নিড অফ দ্য আওয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে। বেশ, সন্ময়দা, আপনার কথা শুনে আমার মাথায় একটা প্রশ্ন চলে এলো। সেই প্রশ্নটা কিশলয়ের অগ্নিবাণের দ্বিতীয় অগ্নিবাণ হিসেবে আমি আপনাদের সামনে রাখতে চাই, এবং তারপর আমি ডিবেটে আমি স্যারের কাছে এবং প্রত্যেকের কাছে আরও একবার যাব। কিশলয়ের অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। প্রশ্ন করছি, অরূপের ইস্তফা, খেলা মমতার, আসলে ইস্তফাটা লোক দেখানো, অপদার্থতার জন্য শোকজ করে রাজীব কুমারকে বাঁচানো, অপদার্থ অরূপ বিশ্বাসকে বাঁচানোর জন্য ইস্তফার খেলা? আমি স্যারের কাছে যাওয়ার আগে হাত তুলছিলেন অঙ্কন, 30 সেকেন্ড, তারপর আমি সত্যজিৎ স্যারের কাছে যাব। দেখুন, যে অর্থনৈতিক দুর্নীতির কথা সন্ময়দা বলছিলেন, একদম তো পরিষ্কার কথা। আপনি দেখুন, মুম্বাইয়ের টিকিটগুলো বিক্রি হয়েছে 5 থেকে 12 হাজারের রেঞ্জের মধ্যে, দিল্লির টিকিট বিক্রি হয়েছে তারও কম, 4 থেকে শুরু হয়েছে এবং সেটার রেঞ্জ গেছে আপ টু 10, ম্যাক্সিমাম 11। এইবার এক জায়গায়, এবার এইখানে পশ্চিমবঙ্গে অফিসিয়ালি টিকিটটা বিক্রি হচ্ছে কততে? 25,000 টাকায়। এইবার এবং তাতে স্ট্যাম্প মেরে এর থেকে ট্যাক্স কালেকশন কে করছে? রাজ্য সরকার। তাহলে রাজ্য সরকার এই স্ক্যামে ইনভলভ রয়েছে, এবং সেই স্ক্যামে ইনভলভ থাকার কারণে রাজীব কুমারকে, এক সেকেন্ড, আমি আসছি আবার, রাজীব কুমারকে শোকজ করা হলো। না না, এক সেকেন্ড, স্যারকে বলিনি, তারপর নালে হবে না, স্যার বলেননি এখনো। স্যার, রাজীব কুমারকে শোকজ করা হলো, অপদার্থতার চরম নিদর্শন যিনি দেখিয়েছেন তাকে কি শোকজ করা হয়েছে? যে দেখান কারণ কেন সেই দিন স্টেডিয়ামে লোক ঢুকেছিল, এই শোকজের নাটক দেখিয়ে অপদার্থতা যা দেখিয়েছেন রাজীব কুমার বাঁচানো যাবে? বাংলার মানুষ বুঝবে না? অরূপ বিশ্বাসের অপদার্থতা থেকে তার এই সাদা কাগজ দেখিয়ে বাঁচানো যাবে স্যার? শুধুমাত্র দোষ অনিশ সরকারের? বলুন। কিশলয়, আমি 50 বছর ধরে চাকরি করছি, 75-76-এ ঢুকেছি চাকরিতে। একটা খেলাতে এতটা বিশৃঙ্খলা আমার চোখে পড়েনি। আমি পেলের যে ডিউটি 77 সালে সেটা করেছি, মারাদোনার ডিউটি করেছি 2008-এর, যেটা আইপিএলের প্রথম ওপেনিং শো হয়েছিল ইডেন গার্ডেন্সে, সেটা করেছি। ইডেন গার্ডেন্সের সবকটা ম্যাচেরই আমি ইস্যুতে ছিলাম, ল অ্যান্ড অর্ডার ডিউটি করেছি। প্রথম কথা হচ্ছে, দেখুন, আমরা হয়তো আপনারা এক একজন এক একটা সাইড নিয়ে বলছি, আমি পলিটিক্যাল সাইডের মধ্যে যাব না, কারণ দেখুন আমি তো প্রশাসনিক অফিসার, প্রশাসনিক অফিসার, আমি তো রাজনীতির মধ্যে ঢুকবো না। আমি দুটো তিনটে কথা একটু উল্লেখযোগ্য। দেখুন, বড় খেলাতে, যে কোনো বড় খেলাতে যখন হয় তখন কতগুলো এসওপি থাকে। এই এসওপিটা আমাদের নয়, ওটা তৈরি করা হয়েছে সবার জন্য, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য, সুরক্ষার জন্য। এই যে জলগুলো যে ঢোকানো হয়েছিল, তার আগে
একজন ডিসি, ওখানকার ডিসি বলেছিলেন যে কোনো বোতল ওখানে ঢুকবে না, জলের বোতল আপনারা নিতে পারবেন না। তারপরেও কিন্তু রাশি রাশি জলের বোতল ওখানে ঢোকানো হয়েছিল। তারা যারা ঢুকিয়েছিল, তারা এই কর্তৃপক্ষ যারা ঢুকিয়েছিল তাদের কাছে অ্যাকশন দরকার ছিল তখনই, এবং তখনই দরকার ছিল বোতলগুলোকে সিজ করে দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে দেওয়া এবং অ্যাকশন করে দেওয়া। একটু কারণটা বলি, একটা 1 লিটারের সেল যদি তুমি 5 ফুট দূর থেকে মারো তুমি 5 কিলো ওয়েট পাবে, কিন্তু 2তলা 3তলা থেকে যখন তুমি সেল মারছো সেটা 20 কিলো 25 কিলোর মতন হচ্ছে। সেইগুলো ঢুকতে দেবো কেন? এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দেখুন, যখনই মেশি ঢুকছে গেটের মুখ থেকে তাকে কর্ডন করে দেওয়া, তার মানে ওখানে আর কাউকে নয়, যারা দেখছেন যে 80 জন 85 জন যে ঘিরে রেখেছে, 80 জন 85 জনকে ওখানে একজন ডেপুটি কমিশনার রেঞ্জের, আর কাউকে এখন ঢুকতে দেওয়া হবে না। তাকে হুট খোলা গাড়িতে 3 বার চক্কর করিয়ে দেওয়া হলো, সামনে মোটরসাইকেল। অঙ্কনা নীলাভ যেটা বলছিল, যখন মন্ত্রী যাবেন কোমর ধরে সেলফি তুলতে, তখন কোন ডিসি তাকে আটকাবেন স্যার? আমি এটা উত্তর দিয়ে দিচ্ছি। এটা উত্তর দেখুন, 2008-এ যখন IPL এর ওপেনিং হলো ইডেন গার্ডেন্সে, ললিত মোদীর নাম শুনেছেন? যে IPL তার মাথা থেকে বেরিয়েছিল। আমরা যে IPL-টা দেখি, IPL স্রষ্টা ললিত মোদী আমার কাছে এলো। আমি তখন ক্লাব হাউসে লোয়ার টায়ারের চার্জে। ললিত মোদী বলল যে আমি রাহুল গান্ধীর সাথে একটু কথা বলবো। রাহুল গান্ধীর সিটটা ছিল সবচেয়ে প্রথমে, প্রিয়াঙ্কা গান্ধী, তারপরে ছিল নীতা আম্বানি, মুকেশ আম্বানি, তারপরে শাহরুখ খান, এইরকম গ্রেডেশনে ভাগ করা ছিল। আমি টোটাল লোয়ার টায়ারটার চার্জে ছিলাম। তো আমি তখন ওকে দেখি গট করে এগিয়ে যাচ্ছে। আমি বলাই, আপনি কে ভাই? আপনি এগিয়ে যাচ্ছি, কী ব্যাপার? বলে আমি ললিত মোদী, আমি IPL চেয়ারম্যান। আর इधर आइए पूरा। अब बोला क्या बात है? बोले राहुल का साथ बात हो गया, ठीक है, क्या नाम है? हम चेयरमैन है IPL का। बोले ठीक है, रुकिए। আমি রাহুল গান্ধীকে জিজ্ঞেস করলাম যে এরকম একজন বলছে ললিত মোদী, হিন্দিতে বললাম, আপনি পারমিশন? বললো নো। আমি ওখানে গিয়ে ওখানে বললাম যে আপনি এখান থেকে এক্ষুনি সরে যাবেন। বলছে এরকম করে বলছে, আমি चुटकी से खेला बंद कर देंगे, हम चेयरमैन है, देखता है हम IPL का चेयरमैन है। हम लोग IPL का चेयरमैन हो, जो ही हो, इधर से जाना पड़ेगा। অর্থাৎ মেরুদণ্ডটা শক্ত রাখতে হবে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট স্যার। মেরুদণ্ড, আমি এখান থেকে একবার আমি শেষ করুন স্যার, এটা ভেরি ইম্পর্টেন্ট। 5 সেকেন্ড। এইখানে মেরুদণ্ডটা শক্ত। আমরা তো, আপনি ইডেন গার্ডেন্সে কত খেলা দেখেছেন, আমরা কাউকে ঢুকতে দেই। আমরা বড় বড় যারা জাইগেন্টিক ফিগার তাদেরকে আমরা অন্য জায়গায় বসাই, তার আগে মাঠের মধ্যে ঢুকতে দেই না। আমরা মাঠের মধ্যে যাদের দরকার তাদেরকেই ঢুকতে দেবো, তা বাদে কাউকে ঢুকতে দেওয়া হবে না। এই মেরুদণ্ড রাখতে হবে। স্যার আমি সুদীপ্ত বাবুর কাছে। সুদীপ্ত বাবু, অপদার্থতাটা হচ্ছে পুলিশের দলদাসত্বে পরিণত হওয়া, ডিজি রাজীব কুমারের নেতৃত্বে, এবং তারপর তাকে শোকজ করা, দেখানো, লোক দেখানো, এবং অপদার্থ মন্ত্রী যারা সেখানে দিয়ে নির্লজ্জভাবে কোমর ধরে টানছেন, হাত ধরে টানছেন হ্যাংলার মতো। এই নির্লজ্জতার একমাত্র সলিউশন মনে হয় গ্রেফতারি। বাংলার মানুষের ক্ষতি হয়েছে স্যার বলছিলেন তো, শুনলেন তো, এরকম ভাবে আটকানো যেত। আমি স্যারের কথাটা লক্ষ্য করে শুনলাম। দেখুন, আমি তো একান্তভাবে সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু পুলিশের একজন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে, হয়তো এটারই একটা পদক্ষেপ। এই জল ঢোকা যেগুলো আপনি অ্যালিগেশনগুলো লাগাচ্ছেন, কারণ এগুলো অনেকটা লোকাল স্তরে অ্যাডজাস্টমেন্ট হয়। তার এগেইনস্টে প্রসিডিং হয়েছে, বলতে দিন, প্রসিডিং সাসপেন্ড করা হয়েছে। 2 নম্বর কথা হচ্ছে, আপনার স্যারের যেগুলো বলছিল যে এর আগে কখনো হয়নি, আমার যতদূর মনে হয় স্যারের একটু পুরনো মেমোরিতে যাওয়া উচিত। আমি একটু মেমোরিটা কাজে লাগাই। 1996-এ সেমিফাইনাল হয়েছিল, আজারউদ্দিন খেলছিল এই ইডেন গার্ডেনে। আপনি ভালো করে মনে রাখবেন সেইরকমভাবে খেলা কি করে বন্ধ হয়ে গেছিল, এই বোতল ছুঁড়ে। তারপর থেকে কিন্তু বোতলের ব্যাপারে সতর্ক হলো। তারপর আর বোতল বলতে দেন, 2011 সালে এই সরকার থাকাকালীনই মেসি কিন্তু এই সল্টলেক স্টেডিয়াম থেকে ঘুরে গেছে, তখন কিন্তু এই বিশৃঙ্খল হয়নি। উনি শেষ করেন। আজকে আমার কথা হচ্ছে, খেলাটা মমতা খেলছেন, এই ইস্তফার খেলা মমতা খেলেছেন কি? এই শোকজের খেলা মমতা খেলেছেন? নিজের লোকেদের বাঁচানোর খেলা কি এটা? এটা প্রশ্ন। অপদার্থতা ঢাকার খেলা? উত্তর দিন ছোট্ট করে, একদম 10 সেকেন্ডে প্রত্যেকের কাছে আসি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে প্রশাসনিক কাজ সেটা সে ব্যর্থ হয়েছে, সে ক্ষমা চেয়েছে তার জন্যে। এই প্রশাসনিক কাজে ব্যর্থ হয়েছে, প্রধানমন্ত্রীও ক্ষমা চেয়েছে পার্লামেন্টের সামনে। এটা নতুনত্ব না যে আজকে তারা একটা নিজেরা আত্মসমালোচনা করেছে। আমরা বারাপ্পন বললাম, করতে পেরেছে, সাহসের দরকার। আপনারা এটাকে অ্যাপ্রিশিয়েট করুন, না করে আপনারা দারুণ অ্যাপ্রিশিয়েট করার বিষয়। জলের জন্য, জলের বোতলের জন্য, খেলা কি না আমি বুঝতে চাই। জলের বোতলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 30 লাখ টাকার।
আসল খেলাটা ওখানেই। আসল খেলাটা হচ্ছে মেসিকে সামনে রেখে একটা চিটফান্ড খুলে দিয়ে সেটার নাম করে লুট করে নেওয়ার, যে কথাটা আমি আগেই বলছিলাম। 5,000 টাকার টিকিটকে দীর্ঘদিন ধরে ব্লক করে রেখে সেটাকে 25,000 টাকায় বিক্রি করে, সেইটা হচ্ছে দুর্নীতির আসল খেলা। একবার আমি বলিনি, আচ্ছা মেসির এখানের টিকিটটা 25,000 হবে, বাকি জায়গায় 5-10,000। আর কি বলেন বিজেপি টাকা দিয়ে দিয়েছে। আরে ভাই বিজেপি টাকা দিলে তো ভালো, তোমরা কেন দাওনি? তোমরা কেন দাওনি? কেন পাবলিকের থেকে লুট করেছো? আচ্ছা আমি একটা কথা বলি, কেন সরকারিতে স্ট্যাম্পটা সরকার দিয়েছে কেন? তাহলে সরকারকে পারমিশন দিতে হবে। সরকার স্ট্যাম্প দিয়েছেন কেন? এখানে স্যার বললেন না, এখানে স্যার বললেন মেরুদণ্ড থাকার কথা। এই সরকারের সামনে, ও দাদা শোনো, তোমার তো মেরুদণ্ড আছে, একটু শোনো। এই সরকারের সামনে মেরুদণ্ড রেখেছিলেন দময়ন্তী সেন। কি হয়েছে দময়ন্তী সেনের? কি পরিণতি হয়েছে এই সরকারের আমলে? এই সরকারের সময় কে দেখাবে? আপনি মনে করছেন এই যে রাজীব কুমারকে অ্যারেস্ট যাতে সিবিআই না করে রাত্রিবেলায় ধর্ণা দেওয়া মুখ্যমন্ত্রী আজকে তাকে শোকজ করছে, এটা সম্পূর্ণভাবে নাটক। বড় দুর্নীতি, যে দুর্নীতি মেসিকে সামনে রেখে টিকিটের নাম করে, জলের নাম করে সবকিছু থেকে লুট করা হয়েছে। আসল ক্রিয়াটা খেলেছে মমতা ব্যানার্জি। ক্রীড়া মন্ত্রী যদি ব্যর্থতার জন্য পদত্যাগ করেন, পুলিশ মন্ত্রী ব্যর্থতার জন্য কেন পদত্যাগ করবেন না? নীলাভ, দেখুন মেসির এই ইভেন্টকে সামনে রেখে ব্যাপক দুর্নীতি হয়েছে। তৃণমূলের নেতারা টিকিট ব্ল্যাক করেছে বলে টিকিটের এত দাম হয়েছে। কিছু কিছু মানুষ আছে লক্ষ টাকায় অবধি টিকিট কিনেছে। এক বোতল জল বিক্রি হচ্ছে 200 টাকায়, পপকর্ন 300 টাকায়, কোল্ড ড্রিঙ্কস 400 টাকায়। এই তো দুয়ারে ডাকাতি প্রকল্প চলছে। এই ব্যাপক অর্থনৈতিক লুটের জন্য আমার মনে হয় এখানে করা উচিত, ইডির তদন্ত করা উচিত। এই দুর্নীতির টাকা কার কার পকেটে গেছে? একমাত্র শতদ্দর পকেটে নেই। এই টাকা বিভিন্ন ঘাটে ঘুরেছে, কোন টাকা বিধাননগরে ঘুরেছে, টাকাগুলো একই পকেটে যায়, সব ঘাট ঘুরে কালীঘাটে গিয়ে থেমেছে টাকাটা। ফলে এখানে ইডির তদন্ত করা উচিত। এবং এই ইভেন্টকে সামনে রেখে কারা 2026-এর ইলেকশনের ফান্ড তুলতে এসেছিল? তৃণমূল। এবং কেন সেই দিন মেসিকে জড়িয়েছিল? তার কারণ হচ্ছে সেই দিন অত বড় একটা শো, সেখানে তৃণমূল চেয়েছিল তাদের নির্বাচনী প্রচার শুরু করে দিতে। সেখান থেকে তৃণমূলের নেতারা হাত জোড় করে ঘুরবে এবং সেখান থেকে তারা ভেবেছিল নির্বাচনী প্রচার আমরা শুরু করে দিলাম, ঢাকে কাঠি বাজিয়ে দিলাম, সঙ্গে মেসিকে সামনে রেখে হাত তুলছেন ছোট করে। সুদীপ্ত বাবু কাউন্টার দিচ্ছেন, বলতে দিলে বলবো। সুজিত বোসের কোটা, উনি বলছেন আমি টিকিটগুলো বিলি করছিলাম কোটায়। কোথায় কোটা হতে পারে বলুন তো? এখানে কোটা, সুজিত বোসের কোটা কি করে থাকতে পারে? কোটার টিকিট কি করে হলো? উনি ওনার উকিল ব্যাখ্যা করবে, উনি ব্যাখ্যা করবেন। আপনি ব্যাখ্যা করবেন না? আচ্ছা উনি কিছু আর উত্তর দিচ্ছেন, সন্ময়দার কাছে যাবো। উত্তর দিন, কাউন্টারে উত্তর দিন। যদি ক্রীড়া মন্ত্রী ব্যর্থতার জন্য পদত্যাগ করেন, পুলিশ মন্ত্রী কেন পদত্যাগ করবেন না? সুদীপ্ত বাবু উত্তর দিন। আমাকে একটু বলতে হ্যাঁ, আপনাকে প্রশ্ন করছি, যদি ক্রীড়া মন্ত্রী যদি ব্যর্থতার জন্য পদত্যাগ করেন, পুলিশ মন্ত্রী কেন করবেন না? বলুন। আপনি এটা ভুল করছেন। এটা উনি নিজের স্বইচ্ছায় তো পদত্যাগ করেছে, ওনাকে জোর করা হয়নি। সেই স্বইচ্ছাটা মুখ্যমন্ত্রী হচ্ছে না কেন? পুলিশ মন্ত্রী কেন হচ্ছে না? সেই স্বইচ্ছা কেন? 21 সালের অনুযায়ী তাহলে তো প্রধানমন্ত্রী পদত্যাগ করা উচিত। কি যুক্তি পেয়েছে? আরে একই দলে তো অরূপ বিশ্বাস ক্রীড়া মন্ত্রী, তিনি পদত্যাগ করেছেন, মুখ্যমন্ত্রী একই লজিকে করছেন না কেন? পার্লামেন্টের বইতে রেকর্ডেড আছে। এটা কোনটা? মানে পার্লামেন্টের বইতে রেকর্ডেড আছে। না বাকিদের বলতে দাও, সারা জীবন এটা থাকবে। হ্যাঁ তা কি? আচ্ছা সন্ময়দার কাছে যাব। সন্ময়দা, রাজীব কুমারের ওই উর্দিটা কেন কেড়ে নেওয়া হবে না? এই ব্যর্থতা, অপদার্থতা, শুধু শোকজ করে, মিনমিনে শোকজ। আমি সন্ময়দার কাছে যাব, ওই উর্দিটা কেড়ে নেওয়া উচিত এই মুহূর্তে আমার মনে হয়। আমি কিশোরয় 3টে পয়েন্ট বলবো, খুব স্পিডে বলবো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যারা মাঠের মধ্যে ঢুকেছিলেন, মেসিকে বৃত্তাকারে ঘুরেছিলেন, তাদের কাউকে তদন্তের জন্য ডাকা হচ্ছে। যারা ভেঙেছেন তাদের অপরাধের জন্য তাদের অ্যারেস্ট করা পর্যন্ত হচ্ছে। কিন্তু মাঠের মধ্যে সার্কেলে যে শতাধিক লোক ঢুকেছিলেন, তাদের প্রত্যেককে কিন্তু ইন্টারোগেট করা দরকার যে কোন সোর্সে তারা ঢুকেছিলেন, কোন র্যাকেটে তারা ঢুকেছিলেন, কত টাকার বিনিময়ে তারা ঢুকেছিলেন। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আয়োজক সংস্থা মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গল বা মহামেডান স্পোর্টিং এর মতো খ্যাতনামা ক্লাবকে সরিয়ে সেইখানে দাঁড়িয়ে ডায়মন্ড হারবার ক্লাবকে ঢোকানো হয়েছিল কোন বিশেষ ম্যাথমেটিক্স এর জন্য। 3 নম্বর পয়েন্ট, 34,000 টিকিট বিক্রি হয়েছে, 29,000 কমপ্লিমেন্টারি।
কোন খেলায় আজ পর্যন্ত যেখানে আয়োজকরা টাকা রোজগার করতে আসেন, মেসির মতো বিগ শটকে নিয়ে আসেন, সেখানে 29,000 কমপ্লিমেন্টারি টিকিট কোন অঙ্কে বিলি করা হয়েছিল, কাদের দিয়ে বিলি করা হয়েছিল এবং কত টাকা ওই 29,000 কমপ্লিমেন্টারির মধ্য দিয়ে উঠেছে, সেটাও কিন্তু ইনভেস্টিগেশনের মধ্যে আনা উচিত। কিন্তু দুর্ভাগ্য, যে ইনভেস্টিগেটিভ টিম সিট তৈরি করেছেন সুপ্রতিম সরকার, জাভেদ সাবিব, পীযূষ পান্ডে কিংবা মুরলীধরন, কেউ এই বিষয়ে ঢুকবে না। আলটিমেটলি সেটা কিন্তু অধরাই থেকে যাবে। সেই জন্য প্রকাশ্যেই পুরো পয়েন্টটা বললাম। আমি বলছি শোকজটা কি সন্ময়দা? শোকজ মানে কি? কারণ দেখাও। হ্যাঁ, কারণ দেখাবে কেন ঘটনা ঘটেছে। আরে রাজীব, শোনো, আমি তোমাকে একটা কিশোর একটা কথা বলে দিই। রাজীব কুমারের হাতে সারদা সংক্রান্ত যা নথি, যা তথ্য ভাড়ারে আছে, রাজীব কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায় তুমি বিশ্বাস করো যে ঘাটানোর সাহস পাবেন? রাজীব কুমারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় একটা, আমি বলছি 1 সেন্টিমিটার প্রসিক করতে পারবেন না। ঠিক রাজীব কুমার কথা বলে দিয়েছে। কারণ আমরা দেখেছি তিনি ধর্নায় বসেছিলেন সন্ময়দা। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় চোরেদের পাশে দাঁড়িয়েছেন, বিধানসভায় পর্যন্ত। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনবো। সত্যি একটা দুটো কেস নিয়ে আপনারা এজেন্সি করুক, আমার কোনো আপত্তি নেই। যদি সত্যি কেউ অন্যায় করে, আইন আছে, আইনের পথে চলবে। পরশুদিন কেষ্টকে গ্রেপ্তার করলেন কেন? কি করেছিল কেষ্ট? যতবার ইলেকশন হয়েছে ওকে আপনারা ঘরবন্দি করে রেখে দিয়েছেন, একটা ইলেকশনে ওকে বেরোতে দেননি। টোটালটাই নাটক, টোটালটাই মিথ্যে। এই যে অভিষেক বললো না 21শে জুলাই হলো 21 তারিখ, আর 22 তারিখ মধ্যরাতে পার্থদার বাড়ি গিয়ে হাজির হলো। তুমি আগেও করতে পারতে। ভাঙর রাজারহাট দিয়ে গঙ্গায় হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে। ও অ্যারেস্ট করেছে কিসের জন্য? যাতে পার্টির কাজ করতে না পারে, যাতে ইলেকশন করতে না পারে। আর সেই সুযোগে সিপিএম, কংগ্রেস, বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায়, রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। শেখ শাহজাহানের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়, বালুর পাশে মমতা, পার্থ চ্যাটার্জির পাশে মমতা বন্দ্যোপাধ্যায়, অনুব্রতর পাশে যখন যখন যে যা করেছে পাশে থেকেছেন, প্রয়োজন পড়লে পাল্টি খেয়ে গেছেন। আজকের ব্রহ্মাস্ত্র কিশোর অগ্নিবাণের তৃতীয় প্রশ্ন, ব্রহ্মাস্ত্র আপনাদের স্ক্রিনে। প্রশ্ন করছি, ভোট বড় বালাই, ভোট বাঁচাতে মগজ ধোলাই, জনতার মগজ ধোলাই করার চেষ্টা হচ্ছে এই মিনমিনে শোকজ আর এই ইস্তফা আর পদত্যাগের নাটক দেখে 30 সেকেন্ড করে প্রত্যেকের কাছে। শুরু করব নীলাভকে দিয়ে। 30 সেকেন্ড। জনতাকে বোকা ভেবেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, ভোট এলেই প্রত্যেকবার একটা নতুন নতুন নাটক শুরু হয়। কোনোবার পা ভাঙা, কোনোবার হাত ভাঙা, এইবার শুরু হয়েছে আবার ধামাচাপাদার একটা নাটক। দেখুন, আমাদের বক্তব্য হচ্ছে মেসি কিন্তু শুধুমাত্র কলকাতায় আসেনি, ভারতবর্ষের আরও 3টে শহরের কাছে, মোট 4টে জায়গায়। হায়দ্রাবাদে দেখুন কোনো সমস্যা নেই, মুম্বাইতে কোনো সমস্যা নেই, দিল্লিতে কোনো সমস্যা নেই। সেখানেও তো পলিটিক্যাল পার্সনরা ছিলেন, সেখানেও তো মুখ্যমন্ত্রীরা ছিলেন। তাহলে সেখানে দাঁড়ান, আপনি চুপ করুন, আপনার সঙ্গে কথা বলেন, একদম কথা বলবেন না। সেখানে কোনো সমস্যা ছিল না। কিন্তু এখানে আমার বক্তব্যটা পরিষ্কার, সেদিন এখানে কেন বাংলা থেকে এত খ্যাতনামা ফুটবলার আছে তাদের ডাকা হলো না? কেন সেদিন একটা উচিত তো ছিল একটা ট্যালেন্ট হান্ট একাডেমি উদ্বোধন করা, যেখান থেকে ইয়ং জেনারেশন চলে আসবে ফুটবলে, তাদের কেন ডাকা হলো না? মেসিকে সামনে রেখে সেদিন লুটে পুটে চেটে পুটে ডাকাতি করা হয়েছে। এখানে স্টেট দুটোর মধ্যে তফাৎ আছে। ডাকাতি করছে তৃণমূল, ডাকাতের দল। এত চুরি করেছিল 2026 আপনি আসল কথা আসুন। এরা ডাকাতির কাজ শুরু করেছে। মেসি চুরি হয়েছে। প্রত্যেকের কাছে আসি, শুরু তো আসি। অঙ্কন না, মজাদার বিষয় হচ্ছে হলো এখানে তৃণমূলের জনতাকে কি বোকা ভাবা হয়েছে? না, এই শোকজের নাটক হচ্ছে। তৃণমূলের যুক্তি হচ্ছে হলো বাকি 3 জায়গায় হায়দ্রাবাদ, মুম্বাই এবং দিল্লিতে সেটা স্টেট স্পন্সর্ড ছিল, এটা প্রাইভেট
ছিল, তাই এর দায়ে নয়। তার মানে একটা ওই বাকি 3টে রাজ্য তারা রাজ্য সরকারি উদ্যোগে মেসিকে আনতে পারলো, আর এখানকার রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী এত অপদার্থ তাকে প্রাইভেটের হাতে তুলে দিতে হলো, রাজ্য সরকারের উদ্যোগ ছিল না করার। কেন রাখবে? এবার আবার একই করেছে কিন্তু ভুল ইনফরমেশন দিচ্ছেন। আপনি ইনফরমেশন ভুল দিচ্ছেন। হায়দ্রাবাদ এবং মুম্বাইয়ে স্বতন্ত্র দত্ত ইনিশিয়েটিভই হয়েছে। এরকম ব্যর্থ তো না। এবার আমাকে বলবো, আমি আপনার কাছে আসবো, শেষ করতে দিন। এবার হচ্ছে হলো যে পরিষ্কার কথা হচ্ছে হলো এই রাজীব কুমার সেদিন যখন মেসি বেরিয়ে যাচ্ছেন তো তার হাতে পায়ে ধরতে এসেছিলেন কার প্রতিনিধি হয়ে? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হয়ে, যে আপনি দাঁড়িয়ে যান, সিএম আসছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিত্ব করা রাজীব কুমারকে শোকজ করা হচ্ছে, পুলিশ মন্ত্রীর দায়টা কোথায়? একজন এত বড় বিশ্ব তারকা, তার ইভেন্টটা পন্ডুল হলো, ভণ্ড হলো, তার পুলিশি ব্যর্থতা রয়েছে। তো এই পুলিশি ব্যর্থতার দায় কি পুলিশ মন্ত্রী নেবেন? নিলে পদত্যাগ কবে করছেন? আর এইটা এত বড় লেভেলের স্ক্যাম হয়েছে এবং এত বড় লেভেলের বিপর্যয় হয়েছে, শুধুমাত্র ওই লোক দেখানো চিরকুটে ইস্তফা দেওয়ার কথা হলে হবে না। কেন অরূপ বিশ্বাসকে অ্যারেস্ট করা হবে না? এর জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। অরূপ বিশ্বাস, সুজিত বসুর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ কবে হবে তা আমরা জানতে চাইছি। না, প্রশাসনিক পদক্ষেপ কি? এই অরূপ তুই একটু লিখে দিস, আমি অ্যাকসেপ্ট করে নেব। সন্ময়দা বলছেন তো, আমি আসি। সুদীপ্ত বাবু 30 সেকেন্ডস। দেখুন, আমি 1 সেকেন্ড একটা জিনিস শেষ করব। মেসি ম্যাটারে একটাই জিনিস এখানে সামনে এসছে, সেটা হচ্ছে ল্যাপস ইন পারফর্মিং ডিউটি বাই পাবলিক সার্ভেন্ট। এছাড়া আর কোনো ম্যাটারই স্ট্যান্ড করে না যেখানে প্রাইভেটরা ইনভলভড আছে, প্রাইভেট কোনো অর্গানাইজেশন এটাকে চালাচ্ছে, এটাকে প্রোগ্রামটাকে অর্গানাইজ করছে। তাই বললাম তো, ল্যাপস ইন পারফর্মিং ডিউটি, বললাম তো ল্যাপস ইন পারফর্মিং ডিউটি প্রথমেই বললাম বাই পাবলিক সার্ভেন্ট, এটা তো ফার্স্ট বলেছি। কিন্তু যেখানে প্রাইভেট কোম্পানি জিনিসটাকে অর্গানাইজ করছে সেখানে তার প্রফিট লস সেটা পুরো ওই প্রাইভেট কোম্পানির রেসপন্সিবিলিটি হয়। এখানে কোনো রাজ্য সরকার প্রাইভেট কোম্পানির ব্যাপারে কি বলেন? এক সেকেন্ড আছে, সুদীপ্ত বাবু খুব সুন্দর বলেন। এক সেকেন্ড সুদীপ্ত বাবু, একটা জিনিস বলতে হচ্ছে আপনাকে। এক সেকেন্ড সুদীপ্ত বাবু, আমার কথা হচ্ছে ল্যাবস এটা প্রাইভেট। এক সেকেন্ড আছে, সুদীপ্ত বাবু বলছেন এটা প্রাইভেট একটা ইভেন্ট। এক সেকেন্ড সুদীপ্ত বাবু, প্রাইভেট ইভেন্ট এবং ল্যাবস হয়েছে পাবলিক সার্ভেন্ট। এক সেকেন্ড, আমি একবার উঠবো, আমি দেখাবো সুদীপ্ত বাবু, প্রাইভেট ইভেন্ট এবং পাবলিক সার্ভেন্টরা রয়েছেন, তাদের ল্যাপস হয়েছে। অরূপ বিশ্বাস মেসিকে ধরে কোমর ধরে টেনে সেলফি তুলছেন, এটা কোথাকার প্রাইভেট ইনিশিয়েটিভ? অরূপ বিশ্বাস কোথাকার প্রাইভেট ইনিশিয়েটিভ? প্রাইভেট ইনিশিয়েটিভ, অরূপ বিশ্বাস কোমর ধরে সেলফি তুলছে, প্রাইভেট ইনিশিয়েটিভ। স্যার 30 সেকেন্ডস। দেখুন, এই যেগুলো কমপ্লেনগুলো হচ্ছে এগুলো সব ইকোনমিক অফেন্সের যে এনকোয়ারিগুলো হবে, যে 4 জন প্রুডেন্ট আইপিএস অফিসারকে দেওয়া হয়েছে, তারা কিন্তু সবগুলো পারভিউর মধ্যে থাকবে। এটা 1 নম্বর। একটা কথা আপনারা বলছেন না, শোকজ মানে কি? শোকজ মানে হচ্ছে তাকে কারণ দর্শানো, যে এটা কেন হলো, তিনি 1 2 3 4 করে নাটক স্যার না। আচ্ছা বলছি আমি শোকজের, আপনাকে তো গভর্নমেন্টের নোটিফিকেশনটা তো বলতে হবে, এটা তো অনেকের জানতে হবে। আর যেটা একটু আগে একজন বললেন না যে 96-এ আজহারউদ্দিনের মাঠে হয়েছিল, 2017 থেকে এই এসওপি নেওয়া হয়েছিল, 2017 থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যে কোনো মাঠে কোনো বোতল ঢুকবে না 2017 থেকে। সুতরাং 96 92 কী হয়েছিল, ও কোনো কনসিডারেশন জোনে আসবে না। আর 2-3টে কথা বলি। দেখুন, একটা কথা ছেলেটা বললো হ্যাঁ ইসেতে, যে দেখুন আমাদের অন্যান্য স্টেটে দেখেছেন রাহুল গান্ধী যখন যাচ্ছে ওখানে, রাহুল গান্ধী কতটা ডিস্টেন্স মেনটেন করেছে, রেখা গুপ্ত করেছে, বলছি কতটা ডিস্টেন্স। রাহুল গান্ধী নিজের শরীরে ইয়ং ট্যালেন্টে এগিয়ে দিচ্ছে মেসির পাশে। আচ্ছা উনি শেষ করুন। রাহুল গান্ধী কতটা ডিস্টেন্স মেনটেন করেছে। ওখানকার যে মুখ্যমন্ত্রী বোম্বের, মহারাষ্ট্রের, তিনিও কিন্তু ওনার কাঁধে হাত দিয়ে কি বগলে হাত দিয়ে তিনিও তার পাশে দাঁড়িয়েছেন। অর্থাৎ তার দূরত্বটা, তার যে ক্ষিপ্ততা সেই বজায় রাখতে হবে, যে আমি মন্ত্রী, আমাকে এইভাবেই থাকতে হবে। কিন্তু তার গণ্ডিটা পাড়ানো চলবে না। এখানে গণ্ডি কিছু ছিল না,
এবং যার ফলে আরেকজন যে বললেন না এটা প্রাইভেট কনসার্নের ডিউটি, এখানে রাজ্যের কোনো ডিউটি নেই, তাহলে রাজ্যের পুলিশ তাহলে ডিউটি করবে কেন? তাহলে রাজ্য পুলিশ ছিল কেন? সন্ময়দা, আমি আসছি। রাজ্যের পুলিশ উনি যে বললেন তাহলে রাজ্যের পুলিশ তাহলে ডিউটি, তাহলে 2200 পুলিশ, তাহলে রাজ্যের পুলিশ ডিউটি করবে কেন? একদম শেষ কমেন্ট সন্ময়দা। সন্ময়দার কাছে যাবো। খেলার মাঠে মুনাফাখোরি কবে শেষ হবে? তৃণমূলের ধাপ্পাবাজি কবে শেষ হবে? সন্ময়দা, মমতা বন্দ্যোপাধ্যায় ধাপ্পাবাজি চলছে, এটা এই শোকজ দেখে উত্তর দিন। এক সেকেন্ড, মগজ ধলাই। কেন্দ্র সরকার সন্ময়দা, তো মহা মুশকিল। কিশোর, আমি একটা কথা বলি পরিষ্কার, আজকে যে এই ঘটনাটা ঘটলো না, একটা জিনিস আমরা কেউ চিন্তা করে দেখেছি, যেভাবে সারা পৃথিবীর সমস্ত দৈনিক পত্রিকার প্রথম পৃষ্ঠায় মেসির এই ঘটনাটা নিন্দিত হয়েছে, আর কোনোদিন বিশ্বমানের কোনো ফুটবলার এই পশ্চিমবঙ্গের মাটিতে আসতে গেলে তখন তার রিভিউয়ের মধ্যে এই ব্যাপারটা চলে আসবে। কত বড় ক্ষতি মমতা প্রশাসন করলো, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা দিক। 1 নম্বর। 2 নম্বর, এক্ষুনি একজন বলছিলেন না যে এটা পাবলিক সার্ভেন্টের ফেলিটো। আচ্ছা তুমি বলো তো, পাবলিক সার্ভেন্ট কি অরূপ স্বরূপের মাথায়? অরূপ স্বরূপরা নির্দেশ দেয়, পাবলিক সার্ভেন্টরা কাজ করে। ওই যে মাঠে যারা ঢুকেছিল, কারোর হিম্মত ছিল যে অরূপ বিশ্বাস বা স্বরূপ বিশ্বাস দাঁড়িয়ে বললে এরা ঢুকবে, আর সেই অনিশ সরকাররা বলবে ঢুকতে দেবো না। এখানে শেষ করতে হবে আমার স্যার, একদম সময় শেষ। পাবলিক প্রাইভেট প্রোগ্রাম, যে প্রাইভেট প্রোগ্রামে রাজ্যের ক্রীড়ামন্ত্রী গিয়ে মেসির কোমর ধরে ছবি তোলেন, সেই প্রাইভেট প্রোগ্রামের তদন্ত হওয়া উচিত। মানুষকে বোকা বানিয়ে ধাপ্পাবাজি করে এই শোকজের নাটক করে অপদার্থ রাজীব কুমার এবং নির্লজ্জ মন্ত্রীদের বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় কদিন পারবেন, বাংলার জনতা সেটা দেখে নেবে। ছোট্ট বিরতির পর ফিরছি বড় ব্রেকিং নিউজ নিয়ে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।